মিরপুরের হোম অফ ক্রিকেটে সবাই অনেক বেশি প্রত্যাশার বেলুন ফোলানোর চেষ্টা করছে, কারণ গল টেস্টে বাংলাদেশ ড্র করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যে নতুন সাইকেল, টেস্ট চ্যাম্পিয়নশিপ আসলে যে পার্টিকুলার সিরিজকে দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা, সেখানকার প্রথম ম্যাচটাই ছিল এবং সেই ম্যাচে বাংলাদেশ অ্যাচিভ সাম পয়েন্ট। বাংলাদেশের জয়ের একটা পসিবিলিটি ছিল, চান্সেস ছিল, সেই চান্সটা বাংলাদেশ দল শেষ পর্যন্ত গ্র্যাব করে নাই। কলম্বোতে বাংলাদেশের ভালো এক্সপেরিয়েন্স রয়েছে, বাংলাদেশের 100তম টেস্ট ম্যাচে জয় পেয়েছিল, সেই সময়টায় সাকিব তামিমরা ছিল। আর এখন রয়েছে ভালো স্মৃতি গলে স্বাগতিকদের বিপক্ষে ড্র করার। দলে পরিবর্তন নিয়ে আলোচনা করব এবং দলে যে পরিবর্তনের জায়গাটা ক্রিয়েট হয়েছে সেখানটায় অনেকগুলো চেঞ্জেস নিয়ে কথা রয়েছে। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ তিনি কি পরের টেস্টে খেলবেন কিনা। অফ স্পিনিং অলরাউন্ডার, অফ স্পিনার নাইম অসাধারণ করেছে, মিরাজ খেললে নাইমের পজিশন কি হবে, নাকি বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে খেলবে, তাইজুল খেলবেন, তাইজুলের সাথে নাইম এবং মিরাজ। এক নম্বর প্রশ্ন, ওপেনিং এ কোনো চেঞ্জেস আসবে কি না। এনামুল হক বিজয়ের অসম্ভব ভালো ফর্ম, এটা আসলে এক্সপেক্টেড না। এত দারুণ তিনি খেলছেন যে এই পারফরমেন্সটাকে তিনি যদি কন্টিনিউ করে তাহলে শ্রীলঙ্কার খবর হয়ে যাবে। প্রতিবেশী দেশ হিসেবে, এশিয়ান কান্ট্রি হিসেবে লঙ্কানদের এগেনস্টে এনামুল হক বিজয়কে, দুর্ধর্ষ ব্যাটিং যিনি করছেন এই মুহূর্তে, তাকে আসলে স্কোয়াডে রাখা হবে নাকি এই জায়গাটা একটা চেঞ্জেসের পরিকল্পনা করবে। করলে সেই বিকল্পটা কে, বিকল্প ওপেনার এই মুহূর্তে দলে কেউ নেই। নাজমুল হোসেন শান্তকে কি ওপেনার বানিয়ে দেওয়া হবে? ধরুন নাজমুল শান্ত ওপেনিং করলো, যেহেতু তিনি ব্যাক টু ব্যাক 2 ইনিংসে শতক করেছেন, পরের টেস্টে বিজয়কে ড্রপ করে শান্তকে ওপেনিং এ দিয়ে দেওয়া হলো এবং সেখানটায় গিয়ে শান্ত সেঞ্চুরি করতে পারলেন না এবার, তাহলে তো আমরা সবাই গালিগালাজ করবো যে এটা কি টিম কম্বিনেশন। শান্ত আগের পজিশনেই ভালো ছিল, রাইট? থার্ড যে পয়েন্ট, নাহিদ রানা সুপার ফ্লপ, সুপারস্টার, সুপার স্পিডি বোলার, কিন্তু পারফরমেন্সের জায়গায় তার স্পিড আসলে খুব বেশি কার্যকর হয় নাই। জোরে বল করলেই যে শেষ পর্যন্ত ধপাধপ উইকেট নেওয়া সম্ভব, মোমেন্টাম ক্রিয়েট করা সম্ভব, সেটা যে সম্ভব না, সেই ব্যাপারটা নাহিদ রানার বোলিং এ স্পষ্ট হয়ে গেছে। যত সময় করাচ্ছে নাহিদ রানা তত বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছেন। সেই রাওয়ালপিন্ডির নাহিদ রানা যেখানটায় বাংলাদেশ গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল, আর তার পরবর্তী সময়ে নাহিদ রানার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। হি ইজ এ গ্রেট ক্রিকেটার, হি ইজ গোয়িং টু বি এ গ্রেট ক্রিকেটার ইনফ্যাক্ট, কিন্তু এই মুহূর্তে নাহিদ রানার অনেক কাজ করা রয়েছে। তার জায়গাটায় কে খেলবেন? আমাদের অনেক প্রতীক্ষিত এবাদত হোসেন অবশেষে কি ন্যাশনাল টিমে ব্যাক করবেন? এই প্রশ্নের উত্তরগুলো যদি দেওয়া শুরু করি একে একে। মিরাজ সুস্থ, মিরাজ পরের টেস্টে খেলবেন, আমার কাছে যে খবর রয়েছে। আর মিরাজ যদি খেলেন তাহলে বাদ পড়বে কে? অপশন দুটা, একটা হচ্ছে জাকের আলী অনেককে ড্রপ করা, লাস্ট টেস্টে তিনি খুব বেশি সাকসেসফুল ছিলেন না, দ্রুত রান করার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, সেই সময়টাও তিনি পারেন নাই। জাকের আলী অনেককে কি ব্রেক দেওয়া হবে, ড্রপ করা হবে কিনা, অথবা এনামুল বিজয়কে ড্রপ করা হবে কিনা এবং সেই জায়গায় অন্য কাউকে মেকশিফট ওপেনার বানানো হবে কিনা। আমি যতটুকু জানতে পেরেছি মেহেদী হাসান মিরাজ তিনি ইনক্লুডেড হবেন, তিনি সুস্থ রয়েছেন। এটা যদি কন্টিনিউ করে তাহলে জাকের আলী অনেক তিনি ড্রপ করবেন ব্যাটিং অর্ডারে। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ তিনি জাকের আলী অনেকের জায়গাটা এভেল করবেন। এনামুল হক বিজয়ের কি হবে? বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিজয়ের ব্যাপারে সবাই, সাংবাদিক, সমর্থক সবাই অনেক বেশি হতাশ। চান্সেস তিনি পাচ্ছেন, তিনি দারুণ দারুণ কথা বলতে পারেন, দারুণ পারফরমেন্স করেন ঘরোয়া ক্রিকেটে, অসাধারণ, কিন্তু সেটার আসলে কোনো ধরনের রিফ্লেকশন, প্রপার রিফ্লেকশন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি ইন টেস্ট করতে পারছেন না। তারপরও বিজয় ইজ গোয়িং টু গেট ওয়ান মোর চান্স অ্যান্ড প্রবাবলি দ্য লাস্ট চান্স। এনামুল হক বিজয় পরের টেস্টেও খেলছেন যতটুকু আমার কাছে খবর রয়েছে। এনামুল হক বিজয় পরের টেস্টে যদি খেলেন তাহলে ব্যাটিং অর্ডারে যে সিনারিওটা আমরা দেখতে পাই সেটা মোটামুটি শুধুমাত্র পজিশন ওয়াইজ জাকের আলী অনেকের জায়গায় মেহেদী হাসান মিরাজ ঢুকছেন, এর বাইরে কোনো পরিবর্তন নেই। দুজন ওপেনার আপনারা সবাই জানেন, সাদমান অসাধারণ খেলছেন অ্যাওয়েতে। এই সাদমান ইসলাম অনেককে গত 1-1.5 বছরে আমরা একদম ডিফারেন্ট লুকে পেয়েছি, তিনি রয়েছেন এখানটায়। তার সাথে যদি এনামুল বিজয়, 3-4-এর পজিশনটা আপনারা সবাই জানেন, আমাদের মুমিনুল এবং শান্ত তারাই থাকবেন। নাম্বার 5-এ মুশফিকুর রহিম অসাধারণ খেলেছেন, কিন্তু যেভাবে স্লো ব্যাটিং করেছেন সেটাকে আসলে সমালোচনা করতে হচ্ছেই। বাট 164-এর ওই ইনিংসটা, প্রথম ইনিংসে বাংলাদেশ যে লিড পেয়েছে, ভালো করেছে, সেখানটায় কিন্তু মুশফিকের বড় অবদান রয়েছে, সেটাকে ভুললে চলবে না। এরপরে যে পজিশন লিটন কুমার দাস, নাম্বার 6 and 7-এ মেহেদী হাসান মিরাজ। স্পিন ডিপার্টমেন্টে তার মানে দাঁড়াচ্ছে যা, তাইজুলও ড্রপ হবেন না এবং নাইম হাসানকে ফেলার কোনো কারণই নেই।
3 জন স্পিনার নিয়ে কলম্বোতে বাংলাদেশ খেলতে নামবে যতটুকু এখন পর্যন্ত মনে হচ্ছে। 3 স্পিনার নিয়ে যদি বাংলাদেশ খেলে, 2 জন পেসারের একজন তো আপনারা সবাই জানেন আমাদের প্রিয় হাসান মাহমুদ থাকছেন, এবং তার সাথে এবাদত হোসেন। নাহিদ রানা ড্রপ হবেন, এবাদত হোসেন ইন করবেন। সো ফ্রম দ্য সেন্টার আমি যতটুকু নিউজ পেয়েছি, যতটুকু মনে হচ্ছে এখনো কিছুটা লেট রয়েছে পরের টেস্ট শুরু হতে। এর মধ্যে বাংলাদেশে প্র্যাকটিস রয়েছে, বাংলাদেশ আজকে কেবল সিনেমর গ্র্যান্ড হোটেলে প্রবেশ করেছে কলম্বোতে। সো এই সেশনসগুলোর মধ্যেও যদি কোনো কিছু ঘটে যায় তখন তো আবার টিম কম্বিনেশনটা অন্যভাবে হবে। বাট ওপেনিং এর চেঞ্জ আসছে না, এনামুল বিজয়ী থাকছেন, তার পার্টনার সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ ব্যাক করছেন, ড্রপ হচ্ছেন ওই জায়গাটায় জাকের আলী অনিক। বাংলাদেশের একটা বোলিং অপশন বাড়ছে যেহেতু মেহেদী হাসান মিরাজ ঢুকছেন এবং কোনো বোলার বাদ পড়ছেন না, এবং একই সাথে ব্যাটিংয়েও কিন্তু আমরা একটা কনসিস্টেন্ট পারফর্মারকে পাচ্ছি। এবং বোলিং ডিপার্টমেন্টে, স্পেশালি পেস ডিপার্টমেন্টে, সেখানটায় নাহিদ রানাকে পরের টেস্টে খেলানোর চান্সেস ভেরি লো। এবাদত হোসেন আফটার লং টাইম, দ্য হিরো অফ মাউন্ট মঙ্গানুই, নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিল। এই যে অবিস্মরণীয় স্মৃতি আমাদের উপহার দিয়েছিলেন বদলে যাওয়া ইবাদত হোসেন, সেই তিনি আবারও আসছেন নতুন সময়ে, নতুন প্রতিপক্ষের বিপক্ষে। সবাই ভালো থাকবেন।